এর গর্ভ থেকে শিক্ষা লাভ করে পণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। আমি আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি এই পরীক্ষা করতে চেয়েছি, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমি এই জীবনের এই প্রথম দেখলাম এত কঠিন কবিতা বলতে পারে। শোনো বাবা, তোমার বাবা যেহেতু আমার কাছে লেখাপড়া শিখিয়েছে, আমি চেষ্টা করব আমার কাছে যতটুকু বিদ্যা আছে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেব। তবে আমি জানি তুমি কিন্তু মহাপণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। তবু একটা কথা বলে দিই, এ জগতে যে যত বড়ই পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করুক না কেন, পৃথিবীতে যদি মানুষ হয়ে কাউকে জন্ম নিতে হয় তাহলে কোনো না কোনো গুরু আশ্রয় করেই তাকে কিন্তু লেখাপড়া শিখতে হয়। গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা, গুরুর বিদ্যা বুদ্ধি না পেলে পণ্ডিতের পাণ্ডিত্য কোনোদিন শুভ কাজে লাগে না। তাই নরোত্তম, শোনো বাবা, শেখো আমার কাছে, শেখো লেখাপড়া। এই বলে বাবা বেশি দিন নয়, 5 বছর বয়সে লেখাপড়া শুরু করেছে, একটা বছর গেছে, একটা বছর, মাত্র 6টা বছর বয়স হল। গুরুদেব শাস্ত্রের যে অধ্যায় থেকে যে শ্লোকেরই ব্যাখ্যা শুনতে চায়, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই তার ব্যাখ্যা শুনিয়ে দেয়। মাস্টার মশাই অবাক হয়ে যায় যে অল্প ছোট বয়সে কি কঠিন কবিতা বলতে পারে, বেদের যে অধ্যায় থেকে প্রশ্ন করছে নরোত্তম পাগল করা উত্তর দিচ্ছে। 6 বছর বয়সে নরোত্তম যখন পণ্ডিত হয়ে গেল, গুরুদেব নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে এই বক্ষ মাঝে মাথাটা রেখে নরোত্তমকে আদর দিতে দিতে বলছে, খোকারে আয় বাবা, তোকে আমি আশীর্বাদ করে দিলাম। আমার অন্তরে, আমার ভেতরে, আমার মস্তিষ্কে যদি বিদ্যা বুদ্ধি থেকে থাকে আমি তোকে উজাড় করে দিয়ে দিলাম। আর আমার কাছে কোনো বিদ্যা নেই বাবা, আর আমার কাছে কোনো জ্ঞান নেই, তুই মহাপণ্ডিত, তুই বাড়ি চলে যা। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, আশীর্বাদ করে দিলাম, তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে তুই তোর মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। আর একটা গোপন কথা আমি তোকে বলে দিই, সেটা মন দিয়ে শুনে রাখ। তোর বাড়ির কিছুটা দূর দিয়ে একটা নদী বয়ে গেছে, সেটা হলো পদ্মা নদী। আর সেই পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, এটা আমি জানি। তাই আমি তোকে একটা কথা বলবো, তুই পণ্ডিত হয়েছিস, কিন্তু গৌরের কৃপাটাকে একটু হৃদয়ে ধরার চেষ্টা কর। একবার যদি গৌরাঙ্গের কৃপাটা হৃদয়ে ধরতে পারিস, জানবি তোর মানব জীবন ধন্য হয়ে গেছে। চলে যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। দুটি বাহু তুলে মুখে হরি বলে, 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 এই হরি নামে পূর্ণ হবে সকল মনুষ্য। হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে বলি হারি, বলি হারি, বলি হারি। সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি না, হরি 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 বল রে হরি না, ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বল রে হরি না। মিলে বিয়াই বদন ভরে, বল রে হরি না।
গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করে ছোট্ট ছেলেটা ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেল। মায়েরা, নরোত্তমের বয়স ঠিক 6 বছর পেরিয়েছে। বাড়িতে এসে যখন মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, ও মা, প্রত্যেকটা মায়ের কোলে যদি তার সন্তান মানুষ হয়ে ধরা দেয়, মা কিন্তু ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাসে না, কাঁদে। ছেলে যদি মানুষ হয়, এটা যদি মায়ের কাছে সংবাদ আসে না, বাবার কাছে যদি খবর আসে, মা বাবা কিন্তু কেঁদে ওঠে। কেন জানেন? ভেতরে পরমানন্দটা এত বেশি হয়, পরমানন্দে চোখের জল বিগলিত হয়ে যায়। আজকে নরোত্তম বাড়িতে এসে যখন মাকে ধরা দিয়েছে, খবর এসে গেছে নরোত্তম পণ্ডিত হয়েছে, মা আনন্দে বুকে জড়িয়ে ধরে স্নান করিয়ে দিয়েছে। আর বাবা ছুটে এসে ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই খোকা, তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। শোন বাবা, শোন, আমি তোর বাবা, আমার জীবনের ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করা। তুই পণ্ডিত হয়েছিস, আমার কাছে খবর এসে গেছে। আমি শুনেছি তুই মহাপণ্ডিত। শোন, ছেলে হয়ে বাবার মনের সব আশাই তুই পূরণ করে দিলি। আমি তোর কাছ থেকে আর কিছু চাই না। এবার আমি তোকে একটা কথা বলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল? আমি বাবা হয়ে তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? যখনই বাবা বলছে তুই কি চাস, তখন নরোত্তম বলছে, বাবা, বাবা, আপনি আমাকে কিছু দেবেন? হ্যাঁ দেব, মানে কি? বল তুই কি চাস? তুই যা বলবি তাই দেব। আমি তোর কাছ থেকে যা পাওয়ার পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাইবার নেই। এবার তুই বল কি চাস, আমি তোকে দিয়ে আনন্দ পেতে চাই। নরোত্তম বলছে, বাবা, আপনি যদি কিছু দিতে চান, একটা জিনিস শুধু আমায় দেন। আপনি আমার মাথায় শুধু 2 হাত রেখে আশীর্বাদ করুন, আমাকে অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে শুধু স্নান করব। কি রে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করব? পদ্মা নদীর জলে স্নান করতে গেলে আবার এত এইভাবে চাইবার কি আছে? ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? আমার আলমারিতে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে। ওই 10টি সোনার কলসি করে ভরে পদ্মা থেকে জল এনে আমার ছেলেকে সুন্দর করে স্নান করিয়ে দেবে। যখনই সোনার কলসি করে জল ভরতে যাবে বলে তৈরি, নরোত্তম বলছে, বাবা, আমি তো সোনার কলসি করে জল নিয়ে আসলে ওইখানে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই যাবি? ঠিক আছে, তাই হবে, তাই হবে। এই কে আছিস? আমার একটা সোনার পালকি রয়েছে, সেই পালকিতে দামি দামি ফুল নিয়ে শঙ্খ বাজা, ঘন্টা বাজা, আমার ছেলে পদ্মা নদীতে যাবে। বাবা, আমি পালকিতে চড়ে যাব না। পালকিতে চড়ে গেলে লোকের কাঁধের উপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব না বাবা। তাহলে গরুর গাড়িতে যাবি? না, আমি গরুর গাড়িতেই যাব না। আচ্ছা, যদি ঘোড়ার গাড়ি করে দিই? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না, আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, কেমন করে যাবি? যখন বাবা বলেছে কেমন করে যাবে, নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়েও যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। এখন উঠতে হবে না মা, ঠিক আছে? ওখানে দিয়ে দিন, গানের সময় কেউ উঠবেন না, ওটা ছেড়ে দিন, দিয়ে দিন, ওখানে দিয়ে দিন। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল, ওখানেই দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, গানের মাঝখানে কেউ আসবেন না। নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, আর ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? বাবা গো, আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদীর জল পর্যন্ত যাব জানো?
আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব নিতাই গৌর হরিব ধুলোয় গোড়া গড়ি দিয়ে যাব ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলোয় গোড়া তাই গৌর প্রেমানন্দে হরিব দিয়ে যাব ভক্তের পদ ধুলায় পদ ধুলায় অঙ্গে ভূষণ হরিবোল হরিবোল তাই গৌর হরিবোল আমি ধুলোয় গোড়া গড়ি গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাব তাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। মায়েরা, আজকে যখন নরোত্তম বাবাকে বলেছে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে 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 পদ্মার জল পর্যন্ত যাব, রাজামশাইয়ের মাথায় লাগলো কিন্তু কিছু বলতে পারলেন না। রাজামশাই বললেন, নরোত্তম, আচ্ছা তুই ধুলোর মধ্যে ধুলো মাখামাখি করে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? ঠিক আছে ঠিক আছে, তুই যদি ধুলো মেখে পদ্মা নদীর জলে গেলে বেশি সুখ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা চলে যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা। এই বলে নরোত্তমকে অনুমতি দিয়ে দিলেন। নরোত্তম বেরিয়ে যাচ্ছে, কিন্তু মায়েরা, রাজামশাইয়ের কিন্তু মন মানে না। দুজন প্রহরী ঠিক করে ফেললেন। দুজন প্রহরীকে বললেন, ওগো, তোমরা আমার ছেলেকে একটু লক্ষ্য রাখার জন্য পিছনে পিছনে যাবে। কেন জানো? আমার ছেলে না জীবনে কোনোদিন পদ্মা নদী চোখে দেখে না, ও কোনোদিন পদ্মা নদীর জল ছয় না, ও কোনোদিন নদীতে নামে না। তোমরা পিছনে পিছনে যাবে, ও যখনই জলে নামতে যাবে তোমরা দুইজন ওর হাতটা একটু ধরবে, কেমন? দেখো ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে দুজন প্রহরীকে পিছনে পাঠিয়ে দিলেন। এবার নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে। যেতে 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 একেবারে নদীর জলের কাছে গিয়ে নরোত্তম উঠল। নদীর জলের কাছে গিয়ে নরোত্তম ভাবছে, আমাকে যে স্নানের কথা বললো, আমি যদি স্নান করতে হয় তাহলে তো নদীর জলে আগে পা দিতে হবে। আর আমার যেটা মনে হয় যে নদীর জলে যদি আমি প্রথম পা দিয়ে দিই তাহলে তো পদ্মা নদী, ওই পদ্মা মায়ের মাথার উপরই পা তুলে দিলাম। না 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 না, আগে পা দেওয়া যাবে না, আমি বরং মাকে আগে ভালো করে প্রণাম করে নেব, আমি ভক্তি ভরে আমার মাকে প্রণাম করে নেব। এই বলে পদ্মা মাকে লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেছে, অমনি পদ্মা নদীর জলে ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেল, মায়েরা আপনাদের মনে আছে কি, বহু বছর আগে মহাপ্রভু ওই নদীর এই পারে জলের মধ্যে চোখের জল মিশিয়ে দিয়ে বলেছিল, নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, সেদিন তোমার জল ছোঁয়ার সঙ্গে সঙ্গে তোমার নদীর ঢেউ শত গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ, সেই শুভ মুহূর্ত, যখনই নরোত্তম প্রণাম করতে গেছে আর ওই পদ্মা নদীর জলটা ছুঁয়েছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিবল, ছলে জলে
নরোত্তমের ছলে জলে পরশ করিল আরে তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল আর তরঙ্গ বাড়িল, বাড়িল নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল এক ঝাপটা হঠাৎ পদ্মা নদীর মাঝখান থেকে 100 গুণ একটা ঢেউ এসে নরোত্তমকে ভাবার সময় দিল না। যে দুজন প্রহরী পাঠিয়েছিলেন রাজামশাই তাদেরকেও ভাবার টাইম দিল না, এক ঝাপটায় নরোত্তম নিশ্চিন্ন হয়ে গেল। যে দুজন প্রহরী তারা নরোত্তমকে আর দেখতে পেলেন না। নরোত্তম কোথায়? রাজামশাইকে কি জবাব দেব? রাজামশাইকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। আসলে সবাই ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। মা পদ্মা মা কুমাইরা আজকে না নরোত্তম তলিয়ে নয়, পদ্মা নদী এক জননীর রূপ ধারণ করে তাকে হাত বাড়িয়ে কোলে টেনে নিয়ে নদী গর্ভে গিয়ে কোলে বসে কথা বলছে। হাতের উপরে নরোত্তমের মাথাটা রেখে নরোত্তমের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদী কাঁদছে। নরোত্তম বলছেন, কে আপনি? কে আপনি? আমাকে কোলে বসিয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, আমাকে তুমি চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম বলে, সবার সঙ্গে বলে। এই পদ্মা সবার সঙ্গে কথা বলে না। তোমার মতন যদি অনুরাগী কৃষ্ণ ভক্ত কোনদিন পদ্মার কোলে আসে, এই পদ্মা তখন পাগল হয়ে তার সঙ্গে কথা বলে। সঙ্গে সঙ্গে নরোত্তম বলছেন, পদ্মা তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি গুরুদেবের মুখে শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছে। মহাপ্রভু যদি তোমার জলে স্নান করে, আমি জানি মহাপ্রভুর পদধূলি তোমার জলে আজও মিশে আছে। তুমি একটুখানি পদধূলি দেবে পদ্মা? পদ্মা নদী বলছে, নরোত্তম আমার জলে মহাপ্রভুর পদধূলি মিশে আছে জগতের সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি রেখে গেছে তা তুই জানিস। আজকে সেই প্রেম আমি তোকে দিই। এই বলে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পদ্মা নদীর হৃদয় মাঝখানে নরোত্তমকে নিয়ে সেই গৌরহরির চোখের জল নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন। যে নরোত্তমের গায়ের রংটা ছিল কালো কৃষ্ণ বর্ণের, গৌরাঙ্গের সেই প্রেম পদ্মা নদী যেই দান করেছে, সঙ্গে সঙ্গে অদ্ভুত ভাবে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সোনার বর্ণ অঙ্গ নিয়ে নরোত্তম কাঁদছে। হঠাৎ করে পদ্মা মা বলছে, নরোত্তম এখানে বেশিক্ষণ থাকা যায় না বাবা, তুমি চলে যাও, তোমার পিতা মাতার কাছে তুমি ফিরে যাও, আর এখানে থেকো না, এইবার তুমি জলের উপরে চলে যাও। যেই নরোত্তমকে জল থেকে তুলে দিয়েছে, জল থেকে যখন নরোত্তম এক পা এক পা করে উঠে আসছে, যে দুজন প্রহরী তারা নরোত্তমকে দেখে অবাক হয়ে গেলেন। খোকা, এই খোকা, কে গো তুমি? তোমার কি নাম? তুমি কে? হ্যাঁ গো, আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম।